আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 2। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ে কোন ধরনের ম্যাথ আসে বা আমাদেরকে কি কি করতে হবে, হালকা বেসিক তোমাদেরকে দিয়েছিলাম, থিওরি টাইপের যেই বেসিক গুলো আছে। তো আজকে আমরা এই অধ্যায়ের বিস্তারিত জানবো, মানে ম্যাথ কিভাবে করতে হয় সেগুলো জানবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুই ধরনের খতিয়ান করি, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আরেকটা হচ্ছে সহকারী খতিয়ান। খতিয়ানের হচ্ছে এই দুইটা প্রকারভেদ, একটা সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে কি সহকারী খতিয়ান। আর এই দুইটা খতিয়ান আমরা হচ্ছে দুই ভাবেই করতে পারি, একটা হচ্ছে টি ছকের মাধ্যমে, আরেকটা হচ্ছে চলমান জেড ছকের মাধ্যমে। ওই সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান আমরা দুইটা ছকের মাধ্যমে করে থাকি, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে কি চলমান জেড ছক। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টি ছক। টি ছকটা আমরা কিভাবে করব, ঠিক আছে? তো প্রথমে খতিয়ান করার জন্য তোমাদের প্রশ্ন থেকে আগেই হচ্ছে জাবেদাগুলো ভালো করে করে নিতে হবে। তো চলো প্রথমে হচ্ছে আমরা সেই জাবেদাটাই আগে করব। আচ্ছা দেখো, এখানে বলছে 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায় অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: মার্চ 2 আসবাবপত্র 20,000 টাকা, মার্চ 3 পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা, মার্চ 5 পণ্য বিক্রয় 25,000 টাকা, মার্চ 8 বই ফেরত 2,000 টাকা, মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা, মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা, মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে লেনদেনগুলো দেওয়া আছে সেই লেনদেনগুলো। এখন এখন ধরো তোমাকে বললো, মানে তোমাদের প্রশ্নে থাকবে যে নগদান হিসাবের খতিয়ান করো, তারপর হচ্ছে ব্যাংক হিসাবের খতিয়ান করো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু পরে বুঝতেছি, আগে আমরা জাবেদাটা করি। 1 তারিখে কি জাবেদা হচ্ছে? নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমরা জানি যদি ব্যবসা শুরু করে নগদ টাকা নিয়ে, তখন সেখানে জাবেদা হয় কি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, তাহলে 1 তারিখে জাবেদা হবে কি নগদান হিসাব আর মূলধন হিসাব। এরপরে মার্চের 2 আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে আসবাবপত্র কিনছি, আমার কাছে আসবাবপত্র আসছে আর নগদ টাকা চলে গেছে, তাহলে আসবাবপত্র জাবেদা কি হবে? যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? এরপরে মার্চ 3 পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। তাহলে পণ্য বাকিতে ক্রয় করলে কি হবে? পণ্য যেহেতু আমি বাকিতে ক্রয় করছি, তার মানে এখানে আমার পাওনাদার সৃষ্টি হয়েছে, তাহলে এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে? এরপরে পণ্য বিক্রয় 25,000 টাকা। মার্চ 5 পণ্য বিক্রয় 25,000 টাকা, এখানে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? তোমরা যারা, আমি আগেই বলছি যে যারা হচ্ছে জাবেদা ভালো করে পারবা না তারা কিন্তু খতিয়ানটা ভালো করে পারবা না, তাই খতিয়ান অধ্যায়টা করতে হলে তোমাকে আগে হচ্ছে জাবেদার যে কনসেপ্টটা এটা একদম ক্লিয়ার করে ফেলতে হবে। মানে বিশেষ করে আমরা যে 6 অধ্যায় সাধারণ জাবেদার যে অধ্যায়টা করেছিলাম, ঠিক আছে, ওই 6 অধ্যায়টা আমাদেরকে ভালো করে পারতে হবে। বা এমনিও তুমি শুধুমাত্র খতিয়ান করার জন্য আগে জাবেদা গুলো হচ্ছে প্র্যাকটিস করে নিবা, না হলে কিন্তু তোমরা খতিয়ানটা করতে পারবা না। আচ্ছা, এরপরে মার্চ 8 বই ফেরত 2,000 টাকা। আচ্ছা, বই ফেরতের, তাহলে বই ফেরত যেহেতু দিছি, তাহলে এখন আমাদের এখানে কি হবে? এটার জাবেদা হবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর বই ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। তাহলে পাওনাদারকে নগদ টাকা পরিশোধ করছি, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 18,000 টাকা। তাহলে ব্যাংকে যেহেতু আমি হিসাব খুলছি নগদ টাকা দিয়ে, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা। তাহলে এখানে কি হবে? চেক প্রাপ্তি, বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়ছে, তো ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা। তাহলে
চেক মারফত ক্রয় করছে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের জাবেদাগুলো। ঠিক আছে। তো তোমরা হচ্ছে প্রশ্ন দেখে তোমরা একবার হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে আরো তোমাদের কাছে ইজি হবে। আচ্ছা, এবার ধরো মানে তোমাকে কোশ্চেন করছে যে নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাবের টি ছক করো। মানে এভাবে বলা থাকবে যে নগদান হিসাব, বিক্রয় হিসাব, মানে বললাম না প্রত্যেকটা হিসাবের তোমাকে খতিয়ান করতে হবে আলাদা আলাদা করে। তো আজকে আমরা হচ্ছে এই নগদান হিসাবের টি ছকটা করব। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কি এটা সাধারণ খতিয়ান করতেছি নাকি সহকারী খতিয়ান করতেছি? আমরা হচ্ছে এটা সাধারণ খতিয়ান করতেছি। সাধারণ খতিয়ান আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম যে সাধারণ খতিয়ান হচ্ছে তোমার অঙ্কের মধ্যে যতগুলা হিসাব থাকবে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা করে যে খতিয়ানটা করব, ওটা প্রত্যেকটা হিসাবের উপরেই আমার সাধারণ খতিয়ান হবে। এইটাই সাধারণ খতিয়ান, যে প্রত্যেকটার উপরেই আমি কি করতেছি, খতিয়ানটা করতেছি আলাদা আলাদা করে। আর সহকারী খতিয়ান হচ্ছে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের ওপরে যে খতিয়ানটা করব, সেটা হচ্ছে আমার সহকারী খতিয়ান। ঠিক আছে। যেমন ধরো, আমি আবার একটু হালকা বুঝাই দেই। এই যে ধরো নগদে নগদে পণ্য ক্রয়, এখানে এখানে জাবেদা আসতেছে হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। এরপরে ধরো নগদে পণ্য বিক্রয়, বিক্রয় এখানে আসতেছে হচ্ছে, এখানে আসতেছে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে যদি দেই বাকিতে, না, মিম ট্রেডার্সের নিকট থেকে ক্রয়। আচ্ছা, মিম ট্রেডার্সের নিকট থেকে ক্রয়, যেহেতু নাম উল্লেখ আছে, নগদ টাকা উল্লেখ নাই, তার মানে এটা হচ্ছে আমাদের বাকিতে লেনদেন, যেটা তোমরা সবাই জানো। তাহলে এখানে আমরা লিখতেছি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব। পাওনাদারটা কি? পাওনাদারটা হচ্ছে মিম ট্রেডার্স। ঠিক আছে। পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, তো প্রথমে তোমরা যখন জাবেদাটা করবা, তো প্রত্যেক ধরো আমার কাছে এই তিনটা লেনদেন আছে। ঠিক আছে। এই তিনটা লেনদেন আছে, এই তিনটা লেনদেনের আমি জাবেদাটা করে নিলাম। এখন তোমাকে যদি বলে যে নগদান হিসাবের টিছক করতে, ঠিক আছে, তাহলে নগদান হিসাবের টিছক করলে আমরা শুধুমাত্র এই যে নগদান কোন কোন ঘরে আসছে, এই যে 1 নম্বর 2 3, ঠিক আছে। তাহলে দেখো তো নগদ কোন কোন ঘরে আসছে, নগদ শুধুমাত্র 1 আর 2 নম্বরে আসছে না। তার মানে যদি নগদান হিসাবের পৃথকটা করা লাগে, আমরা শুধু এই দুইটা, মানে যেই লাইনে আমার নগদ টাকা আসছে বা গেছে ওই লাইনেরই আমাদের হচ্ছে খতিয়ানটা করতে হবে। তাহলে নগদান হিসাবের মধ্যে এই 1 তারিখ আর 2 নম্বরটা আসবে, 1 নম্বরটা আর 2 নম্বরটা আসবে, কারণ 3 নম্বরে তো নগদ আসে নাই, তার মানে 3 নম্বরটাও কি আমরা লিখবো না। হ্যাঁ, এটা যদি তোমাদের উল্লেখ করা থাকে যে নগদান হিসাবে টিছক করো বা চলমান যোগছক করো, তখন। কিন্তু যদি বলা থাকে, যদি তোমাদের বলে দেয় যে সাধারণ খতিয়ান করো, ঠিক আছে, উপযুক্ত লেনদেন থেকে সাধারণ খতিয়ান গুলো করো, তখন কোন তোমাদের হচ্ছে হিসাব তো উল্লেখ করা থাকবে না, তাই না? তখন জাস্ট বলা থাকবে যে খতিয়ান গুলো করো। তখন তুমি কি করবে, তখন তোমাকে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা খতিয়ান করতে হবে। যেমন দেখো এখানে আমার আলাদা আলাদা কি কি হিসাব আসছে, দেখো ক্রয় হিসাব একটা, তারপরে নগদান হিসাব এক, 2টা, এরপরে
এখানেও আবার নগদ আসছে, তো নগদ তো আমরা একবার নিয়েই নিছি, তাহলে এটা আর লাগবে না। এরপরে বিক্রয় হিসাব একটা আলাদা হিসাব, তাহলে এটা তিনটা। এরপরে আবারও ক্রয় হিসাব আসছে, যেটা আমরা আগেই নিছি, যে ক্রয় হিসাব এক এক নম্বর 1 তারিখেরটা নিছিলাম না, তাহলে এটা কাটা, এটা দিব না। এবারে পাওনাদার, পাওনাদার আলাদা হিসাব, তাহলে চারটা। তাহলে দেখো, তোমাদের যদি একটা অঙ্ক থেকে তোমাদের বলে সবগুলো লেনদেন থেকে সাধারণ খতিয়ান করো, তখন তোমাদেরকে কি করতে হবে, জাবেদা করে প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের ওপরে তোমাদেরকে খতিয়ানটা করতে হবে। যেমন এখানে আমরা কয়টা পাইছি, একটা পাইছি ক্রয়, একটা পাইছি নগদ, একটা পাইছি বিক্রয়, আর একটা পাইছি কি পাওনাদার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে তাহলে আমাদের মেইন কথাটা কি, যদি আমাদের লেনদেন দেওয়া থাকে এবং ওই লেনদেনে প্রথমে আমরা জাবেদা করব, আর আমাদের যদি প্রত্যেকটা মানে পুরো ম্যাথটা থেকে আমাদেরকে সাধারণ খতিয়ান করতে বলে, তখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটারই জাবেদা করতে হবে, এবং প্রত্যেকটা জাবেদা থেকে আলাদা আলাদা যতগুলো হিসাব আছে প্রত্যেকটার উপরেই আমাদেরকে ছক করে হচ্ছে খতিয়ানটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে ওই যে আমরা নগদ কিন্তু বারবার আসছে, তাই না, এখানে দুইবার নগদ আসছে। তাহলে আমরা নগদ একবারই নিলাম কেন, কারণ আমরা তো একবার নগদ নিছি, তাহলে দ্বিতীয় নগদটা আমরা এই ঘরেই দিতে পারবো। ঠিক আছে। তো যে একই জাতীয় গুলা বারবার করতে হবে না, কিন্তু আলাদা আলাদা হিসাবগুলো তোমাকে আলাদা আলাদা ঘর করেই করতে হবে। যেমন পাওনাদার একটা আলাদা হিসাব, তাই আমরা আলাদা একটা ঘর করব, বিক্রয় আলাদা হিসাব, নগদ আলাদা হিসাব, ক্রয় আলাদা হিসাব, তাই প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ঘর করব। কিন্তু নগদ দেখো এখানে দুইবার আসছে, তাহলে নগদ তো একই কথা, তার মানে আমরা একটা ঘর নিলেই আমরা ওইটার মধ্যে হচ্ছে বাকি নগদ গুলাও কি করতে পারবো, ওইটার মধ্যে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যখন তোমাদের কোনো হিসাবের কথা উল্লেখ থাকবে না। আর যদি তোমাদেরকে বলে দেয় যে নগদান হিসাবের ছক করো বা চলমান যে ছক করো, তারপরে হচ্ছে ক্রয় হিসাবের করো, তখন তো তোমরা জাস্ট শুধুমাত্র যেই যেই লাইনে নগদান হিসাব আসছে বা যেই যেই লাইনে ক্রয় হিসাব আসছে সেই সেই লাইনের খতিয়ানটাই তোমরা করবা। যেমন যদি তোমাকে বলে ক্রয় হিসাবের খতিয়ান করতে, তাহলে তোমরা কোন কোন লাইনটা নিবা, এই যে এখানে ক্রয়ের কোনটা আসছে, 1 নাম্বারটাই আসছে আর হচ্ছে 3 নাম্বারটাই আসছে, তাহলে 1 আর 3 নাম্বারটাই, 3 নাম্বারটার হচ্ছে আমরা কি করব, ওই খতিয়ানটা করব, যেহেতু ক্রয় হিসাব বলছে, 2 নাম্বারে তো আর ক্রয় আসে নাই, তাই আমরা এটা করব না। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ খতিয়ানের যে কনসেপ্টটা, সেটা আমি তোমাদের বললাম। আর এখন যদি বলে সহকারী খতিয়ান করো, তাহলে আমরা জানি সহকারী খতিয়ান কিভাবে করে। সহকারী খতিয়ান হচ্ছে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের ওপরে যে খতিয়ান করে সেটাকে বলে হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান এখানে দেখো তো, এই তিনটার মধ্যে আমার দেনাদার পাওনাদার কোথায় আছে, এই যে এই 3 নাম্বারে হচ্ছে আমার পাওনাদার আছে। তাহলে যখন আমি সহকারী খতিয়ান করব, তখন শুধুমাত্র আমি এই 3 নাম্বারটারই করব, এই বাকি দুইটা বাদ। ঠিক আছে। ধরো আমার অঙ্কের মধ্যে আরো জাবেদা থাকলো, আরো লেনদেন থাকলো, কিন্তু দেনাদার পাওনাদার শুধুমাত্র আমার এই 3 নাম্বারেই আছে, তখন সহকারী খতিয়ান শুধুমাত্র আমি 3 নাম্বারটারই করব, আর কোনো ম্যাথে আর যত জাবেদা আছে ওগুলো সব বাদ। সহকারী খতিয়ান মানে হচ্ছে যেই লাইনেই তোমার দেনাদার পাওনাদার থাকবে ওই লাইনেরই তোমার হচ্ছে খতিয়ানটা করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানের পার্থক্য। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা একটু আগে যে প্রশ্নটা পড়েছি এই প্রশ্নটাই আমরা নগদান হিসাবটা করব। নগদান হিসাবটা করব টি ছকের মাধ্যমে। আজকে আমরা শিখবো যে টি ছকটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা টি ছকের যে একটা ছক আছে সেই ছকটা আগে আমরা কাটি, তারপর হচ্ছে আমরা নগদান হিসাবটা করব। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে আমরা হচ্ছে টি ছকের ঘরটা কেটেছি, এই যে তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এই পাশ হচ্ছে ডেবিট পাশ, এই পাশ হচ্ছে ক্রেডিট পাশ। ঠিক আছে, এটা হচ্ছে টি ছকের ঘর। আমরা টি ছকের নগদান হিসাবটা করব আজকে। যখন তোমরা টি ছক করবে তখন তোমরা এই ছকটা করবা, আর তোমাদের যে হিসাবটা করতে বলবে ছকের উপরে ওই হিসাবের নামটা দিবা। যেমন আমরা এখন করতেছি নগদান হিসাব, তাই ছকের উপরে আমরা দিচ্ছি নগদান হিসাব। আর আমরা যেহেতু টি ছক অনুযায়ী করতেছি, তাই আমাদের নগদান হিসাবের পাশে লিখেছি টি ছক অনুযায়ী। আচ্ছা, যেহেতু এবার আমরা নগদান হিসাব করব, তাই আমাদেরকে ফোকাস করতে হবে কোন কোন লাইনে নগদান হিসাব আসছে, আমরা শুধু ওই লাইনগুলোতেই ফোকাস করব, বাকিগুলো বাদ। এই মানে শুধুমাত্র এই ম্যাথটার জন্য আর কি।
আচ্ছা, তো দেখো 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। এখানে জাবেদা করলে এখানে কিন্তু আমাদের নগদান হিসাব আসছিল, তাই না? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু এটাতে আমাদের নগদান হিসাব আসছে, তো আমরা কি করব, এইটা আমরা এই অঙ্কের মধ্যে কি ইনক্লুড করব, যেহেতু আমরা নগদান হিসাবটা করতেছি। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমার নগদ টাকা বাড়ে তখন আমার আসবে ডেবিট পাশে, আর যদি আমার নগদ টাকা কমে তাহলে আসবে হচ্ছে ক্রেডিট পাশে। ঠিক আছে, খুবই সহজ। যেমন আরো সহজভাবে যদি করি, আচ্ছা তো এটার মধ্যে কি আসছে? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব, মূলধন হিসাব কি হয়েছে? ক্রেডিট, তাই না? তাহলে নগদান হিসাব হচ্ছে ডেবিট, মূলধন হিসাব হচ্ছে কি? ক্রেডিট, এই 1 নাম্বারটাই। তাহলে এইটা এখন আমরা কোন দিকে লিখবো? যেহেতু নগদান হিসাবটা ডেবিট হয়েছে, আমরা তো করতেছি নগদান হিসাব, তাই না? যেহেতু নগদান হিসাবটা ডেবিট হয়েছে, তাই আমরা নগদান হিসাবটা ডেবিট পাশে লিখবো। যদি নগদান হিসাবটা ক্রেডিট পাশে হতো তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা হচ্ছে সালটা দিই 2017, তারিখ তারিখ হলো মার্চের 1 তারিখ, মার্চের 1 তারিখ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, আমরা তো ডেবিট পাশে লিখবো, কিন্তু লেখার নিয়মটা কি? খতিয়ানে, খতিয়ান যখন আমরা করব, এই বক্সে হচ্ছে আমরা এর বিপরীত যেই নামটা আছে সেই নামটা লিখবো, মূলধন হিসাব। আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে উপরে কি নগদান হিসাব আছে, তাই না? নগদান হিসাব তো আমার আছেই, তাহলে বক্সে যখন আমরা লিখবো তখন এর বিপরীত, নগদান হিসাবের বিপরীতে কোন নামটা আছে? মূলধন হিসাব। এই বিপরীত নামটা হচ্ছে আমরা বক্সে সবসময় লিখবো। যেমন এখানে হবে মূলধন হিসাব, আর টাকাটা টাকাটা সেমই থাকবে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এবার আমি আরেকবার একটু বলতেছি, প্রথমে তো তোমরা জাবেদাটা করবা, করার পরে উপরে যে হিসাবটা থাকবে ওর বিপরীতে যে হিসাবটা আছে সেটা হচ্ছে আমাদেরকে বক্সে লিখতে হবে। যেমন আমরা করতেছি নগদান হিসাব, উপরে তো নগদান হিসাব আছেই, তাহলে আমরা এর বিপরীত হিসাবের নামটা হচ্ছে আমরা বক্সে লিখবো মূলধন হিসাব। কিন্তু ঘরে ঘর বসাবো ডেবিট পাশে, নগদ ডেবিট, তাই আমরা ডেবিট পাশে গেছি। প্রথমে তোমরা কি করবা, নগদ যেহেতু ডেবিট তাই আমরা ডেবিট পাশে গেছি। এখন ডেবিট পাশে বক্সে যে লিখবো, কার নাম লিখবো? নগদের বিপরীত নামটা। ঠিক আছে, মূলধন হিসাব। বাকি তারপরে আমরা বাকিগুলো করতেছি, তাহলে তোমাদের আরো বুঝতে ইজি হবে। আচ্ছা, এটা গেল। এরপরে মার্চের 2 তারিখ আসবাবপত্র ক্রয় 2000 টাকা। এখানে আমার কি কি হিসাব আসছে? আহ আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান, আরে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার দেখো তো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইবার আমার নগদ, এইবার দেখো নগদ যেহেতু আমাদের ক্রেডিট হয়েছে, তাহলে আমরা কোন পাশে লিখবো? এই পাশে লিখবো নাকি এই পাশে লিখবো? আমরা নগদ যেহেতু ক্রেডিট হয়েছে আমরা ক্রেডিট পাশে লিখবো। আচ্ছা, গেলাম হচ্ছে আমরা ক্রেডিট পাশে। এইবার তারিখ লিখলাম 2017, তারিখ ছিল কত? মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ। আচ্ছা, ক্রেডিট পাশে তো আসছে, এবার তো আমাদের বক্সে লিখতে হবে। বক্সে আমরা কোন নামটা লিখবো? যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, তাহলে এইখানে নগদান হিসাবের বিপরীত নাম কোনটা আছে? নগদান হিসাবের বিপরীত নাম আছে হচ্ছে আসবাবপত্র হিসাব। তাহলে আমরা লিখলাম আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। তাহলে কত হলো? এখানে হচ্ছে টাকা আছে 20,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র ক্রয় করছিল, তাহলে লিখলাম আসবাবপত্র হিসাব 20,000 টাকা। শেষ। এভাবেই হচ্ছে আমাদেরকে এন্ট্রি গুলো বসাইতে হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটা করি, পরের গুলো করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। পরে বলছে মার্চের 3 তারিখ পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। পণ্য বাকিতে ক্রয় করছে, বাকিতে ক্রয় করার ফলে তোমার এখানে কি কি নাম আসছে? ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। এখানে কি নগদ টাকা আসছে? এই যে ক্রয়, ক্রয় ক্রয় হয়েছে ডেবিট আর পাওনাদার হয়েছে
পাওনাদার হয়েছে ক্রেডিট, ঠিক আছে। তাহলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, এখানে কি আমার নগদ আসছে? নগদ যেহেতু আসে নাই, তার মানে এই এন্ট্রি এখানে আসবেও না। এটা শেষ। এরপরে মার্চের 5, পণ্য বিক্রয় 25,000 টাকা। এখানে পণ্য বিক্রি করছে, আমি নগদ টাকা পাইছি 25,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু নগদান হিসাব আসছে, তার মানে এটা আমার এই এটার মধ্যে আসবে। তো এখন দেখো যে নগদ কি হয়েছে, ডেবিট হয়েছে। ডেবিট হওয়ার কারণে আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। আচ্ছা ঠিক আছে, ডেবিট পাশে লিখলাম মার্চের 5 তারিখ। তাহলে এবার আমরা বক্সে কোন নামটা লিখবো? নগদের বিপরীতে কোন নামটা আছে? বিক্রয় হিসাব। তাই লিখলাম হচ্ছে আমরা বিক্রয় হিসাব, ঠিক আছে, কারণ নগদ তো হচ্ছে তোমার উপরেই আছে। তাহলে বিক্রয় হিসাব কত টাকা? 25,000 টাকা। লিখলাম 25,000 টাকা। শেষ। এরকম করে হচ্ছে আমাদের এন্ট্রি গুলো বসাতে হবে। এটা হচ্ছে টি ছকের নিয়ম, ঠিক আছে। এরপরে মার্চের 8 তারিখ বহি ফেরত 2,000 টাকা, যেখানে আসবে হচ্ছে পাওনাদার হিসাব আর বহি ফেরত হিসাব। এখানে নগদ টাকা আসে নাই, তাই এই এন্ট্রিটাও বাদ, এটাও এখানে আসবে না। এরপরে পাওনাদার মার্চের 12 তারিখ পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। তাহলে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করছে, তাহলে পাওনাদার হিসাব আর কি নগদান হিসাব। নগদান হিসাব, পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে দেখো, পাওনাদার হয়েছে ডেবিট, নগদ হয়েছে ক্রেডিট। তাহলে আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো না ক্রেডিট পাশে লিখবো? আমার মেইন যে নগদ, ওইটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে না? তার মানে আমরা কোথায় লিখবো? ক্রেডিট পাশে লিখবো। আচ্ছা, ক্রেডিট পাশে গেলাম। ক্রেডিট পাশে যাওয়ার পরে এটা হচ্ছে তারিখ দিলাম 12। তাহলে যেহেতু নগদ ক্রেডিট হয়েছে, আমরা ক্রেডিট পাশে আসছে। এখন আমরা বক্সে আবার কোন নামটা লিখবো? নগদের বিপরীত নামটা, পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব কত টাকা? 10,000। শেষ। তাহলে 12 তারিখেরটা শেষ। এরপরে হচ্ছে মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা। আচ্ছা, ব্যাংকে হিসাব খুলছে 15,000 টাকা। তাহলে এখানে আমার কি কি হিসাব আসছে? ব্যাংকে হিসাব খুলছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, ব্যাংক হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে এবারও কি আমার নগদ ক্রেডিট হয়েছে, তাই আমরা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে লিখবো। তাহলে আমরা তারিখ দেই 18, ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে তো লিখবো, কিন্তু নামটা কি লিখবো? নগদের বিপরীত নামটা, ব্যাংক হিসাব, ঠিক আছে, ব্যাংক হিসাব। তাহলে হলো 15,000 টাকা। শেষ। এরপরে এটা গেল। এরপরে হচ্ছে মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, এটা যাবে না কিভাবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটার নগদ, এখানে নগদান হিসাব আসবে না, তো এটা এই অঙ্কের মধ্যেও কি আসবে না। এরপরে শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা, মার্চ 25। তাহলে শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয় করছে, এটা মানে চেক দ্বারা ক্রয় করছে। তাহলে এখানে কি আসবে? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব এখানেও আসে নাই, তাই এটা আমার এই অঙ্কের মধ্যেও আসবে না। শুধুমাত্র নগদ যেগুলোতে আসবে, শুধুমাত্র ওগুলাই আমার এই নগদান হিসাবে আসবে। এরপরে মার্চ 25, ও সরি, এটা তো বলা শেষ। মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। কর্মচারীদেরকে আমি কি করছি? বেতন পরিশোধ করছি 5,000 টাকা দিয়ে। তাহলে দেখো, কর্মচারীদের বেতন পরিশোধ নগদান হিসাব ডেবিট আর সরি, কর্মচারীদেরকে তো আমরা বেতন পরিশোধ করছি, তার মানে আমার নগদ টাকা চলে গেছে। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান
নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইবার আমরা কি করব, এই তাহলে দেখো আমার বেতন হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমরা লিখবো এবার কোন পাশে, যেহেতু নগদ মেন জিনিস আমার নগদ, নগদ আমার ক্রেডিট হয়েছে, তাই আমরা লিখবো কি ক্রেডিট পাশে। তাহলে আমরা গেলাম ক্রেডিট পাশে, এরপরে হচ্ছে 28 দিলাম। এখন নামটা কি লিখবো, বক্সের ভিতরে নাম কি লিখবো, এর বিপরীত নামটা, বিপরীত নাম কত কি আছে, বেতন হিসাব, লিখলাম হচ্ছে বেতন হিসাব, এরপর হচ্ছে 5,000 টাকা। তাহলে এটা হচ্ছে খতিয়ান করার নিয়ম, যেইটা করব সেটার নামটা উপরে থাকবে, আর বক্সের ঘরে হচ্ছে আমরা এর বিপরীত নামটা সবসময় লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখনো ম্যাথ শেষ হয় নাই। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, সব এন্ট্রি আমাদের কিন্তু বসানো শেষ, ঠিক আছে। আমাদের যে কয়টা এন্ট্রি ছিল সবগুলো এন্ট্রি কিন্তু আমাদের বসানো শেষ। এইবার হচ্ছে আমাদেরকে ব্যালেন্স বিডিসিডি বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মূলধন হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র, পাওনাদার, ব্যাংক, বেতন। আচ্ছা, এবার ব্যালেন্স বিডিসিডি বের করার জন্য তোমাদেরকে, ব্যালেন্স বিডিসিডি মানে হচ্ছে উদ্বৃত্ত, ঠিক আছে, মানে লাস্ট অব্দি আমার এই নগদ টাকা কত টাকা রইলো, মেন কথা হচ্ছে আমার শেষ পর্যন্ত আমার কাছে কত টাকা নগদ রইলো, সেটাই আমরা বের করব। এটাই হচ্ছে উদ্বৃত্ত ব্যালেন্স বিডিসিডি আমরা একটু এখন করব। ব্যালেন্স বিডিসিডি করার জন্য প্রথমেই মানে এই টি ছকে তোমাকে ব্যালেন্স সিডি প্রথমে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এই সবগুলো এন্ট্রি বসানোর পরে এটাই হচ্ছে একটু বোঝাটা কঠিন, আমাদেরকে প্রথমে ব্যালেন্স সিডি বের করতে হবে, মানে হচ্ছে মাসের শেষে আমার নগদ টাকাটা কত কত টাকা আমার কাছে রইলো, সেটাই আমরা ব্যালেন্স সিডি নামে বের করব। তাহলে সিডি বের করার জন্য প্রথমেই তোমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, যেই পাঁচটা বড়, ঠিক আছে, যেই পাঁচটা বড় ওই পাঁচটা তোমাকে যোগ করতে হবে। তাহলে দেখো তো এখানে আমার কোন পাঁচটা বড়, যোগ করার পরে তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে আছে হচ্ছে 1 লক্ষ, আর এখানে হচ্ছে 25,000, আর এখানে হচ্ছে 20,000, 10,000, 15,000, 5,000। তো আমরা একটু মানে দেখেই তো বুঝতে পারতেছি যে এই ডেবিট পাশটাই বড়, কারণ এখানে 1 লক্ষ আছে, এগুলো যোগ করলেও কিন্তু 1 লক্ষ হবে না, তার মানে এই পাশটাই হচ্ছে আমাদের বড়। আর তোমাদের যদি এইভাবে দেখে না বুঝো তাহলে তোমরা কি করবে, আলাদা আলাদা যোগ করে দেখবা কোন পাশটা বড়, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা বুঝতে পারতেছি যে এই পাশটা বড়, তাহলে প্রথমে আমরা এই পাশটা যোগ করে বসাবো, তাহলে হচ্ছে কত, 1,25,000, 1,25,000। এরপরে প্রথমটা তো যোগ করে বসালাম, ঠিক আছে, বসানোর পরে বড়, এখন এই পাশে দেখো তো 1,25,000, আর এই পাশে আরো কম না, আমাদেরকে কি করতে হবে, এই 1,25,000 থেকে এই যেই যেই টাকাগুলো বের হয়েছে ক্রেডিট পাসটা, এই ক্রেডিট পাসটা মাইনাস করতে হবে। সবসময় তো ডেবিট পাস থেকে ক্রেডিট পাস, এইটা তো কোনো কথা না, কথাটা হচ্ছে যে তোমার যেই পাসটা বড় ওই পাসটা থেকে, বড় পাসটা থেকে তোমাকে ছোট পাসটা মাইনাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে দাঁড়াও, তাহলে যেহেতু এই পাশটা বড় তার মানে এই পাশে হচ্ছে তোমার টাকা কম আসছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, প্রথমে তোমরা বড় পাশটা যোগ করবা, যোগ করার পর এটা বের হয়েছে, এখন তার মানে এই পাশে তোমার টাকা কম আসছে, তো আমাকে ডেবিট পাস ক্রেডিট পাস মিলানোর জন্য আমাকে এখন কি করতে হবে, সিডি করতে হবে। আচ্ছা, মার্চের 31 তারিখ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এবার 1,25,000 থেকে আমাদেরকে হচ্ছে এই সবগুলো টাকা বাদ দিতে হবে। আচ্ছা, বাদ দিলে হয় হলো 75,000 টাকা, 75,000 টাকা, ঠিক আছে। 1,25,000 থেকে যদি আমি এই টাকাগুলো বাদ দিই তাহলে আসতেছে কত, 75,000 টাকা। তাহলে এইবার দেখো, এইবার আমরা এই বরাবর আবার 1,25,000 টাকা লিখবো, কারণ এখন এগুলো যোগ করলে আমার কি হচ্ছে, 1,25,000 টাকা হচ্ছে। তাহলে এবার আমরা এটা জেড টেনে দিব। এবার দেখো, মার্চের 31 তারিখ মানে হচ্ছে মাসের শেষে যেটা ব্যালেন্স বিডি, পরের মাসে সেটা, সরি, মাসের শেষে যেটা ব্যালেন্স সিডি, পরের মাসের শুরুতে সেটা আমার ব্যালেন্স বিডি।
মাসের শুরুর টাকাটা হচ্ছে আমার ব্যালেন্স বিডি হয় এবং মাসের শেষের টাকাটা হচ্ছে আমার ব্যালেন্স সিডি হয়। ঠিক আছে, তাহলে এটা যদি ব্যালেন্স সিডি হয় তাহলে এটা তো মার্চ মাস, তাহলে পরের মাস কি, মার্চ এপ্রিল মাস। এপ্রিল মাসের 1 তারিখে হচ্ছে এই টাকাটাই আমার ব্যালেন্স বিডি নামে হবে বিপরীত পাশে। তাহলে আমরা লিখি এপ্রিল, এপ্রিল 1 ব্যালেন্স বিডি কত টাকা, 75,000 টাকা। আচ্ছা, এই যে শেষ আমাদের অঙ্ক। তাহলে আমি আবার একটু এই যে লাস্টে আমি যে কাজটা করছি এই কাজটা আমি তোমাদের একটু আরেকটু ভালো করে বুঝাই দেই। প্রথমে লেনদেন গুলো তো বসানো শেষ, এরপরে আমাকে যেটা করতে হবে সবার আগে বড় পাশটা যোগ করতে হবে। এখন তোমার ওই পাশে হতে পারে এই পাশে হতে পারে, তুমি যোগ করে দেখবা, নাহলে নিজের চোখের আন্দাজে যদি বুঝতে পারো তো আরো ভালো। তাহলে প্রথমে আমি এই বড় পাশটা যোগ করে 1,25,000 টাকা লিখছি। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে সিডি সবসময় যেই পাশটা কম থাকে ওই পাশে আমার সিডি হবে। ঠিক আছে, তাহলে বড় পাশটা যোগ করছি, তার মানে সিডি কোন পাশে হবে, সিডি এর বিপরীত পাশে হবে ছোট পাশ, যে পাশ, এই পাশটা ছোট ছিল তার মানে সিডি হবে এই পাশে। ঠিক আছে, তাহলে 1,25,000 থেকে এখন সিডি তো এই পাশে হবে ভালো কথা, কিন্তু সিডি কত টাকা হবে সেটা তো আমরা জানি না, তাহলে ওইটা আমাদের বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বড় পাশ থেকে ছোট পাশটা আমাদেরকে মাইনাস করতে হবে, যেটা আমরা এখানে করেছি। 1,25,000 থেকে এই যে ছোট পাশে যে 20,000, 10,000, 15,000, 5,000 এটা মাইনাস করছে। ঠিক আছে, মাইনাস করার পরে আমাদের আসছে কত, এই 75,000 টাকাটা। ঠিক আছে, এই 75,000 টাকাটা যেহেতু আমি এই ফলটা পাইছি বিয়োগ করার পরে, বড় পাশ থেকে ছোট পাশ বিয়োগ করার পরে যে ফলটা আমরা পাইছি 75,000, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তারপরে আমরা ব্যালেন্স সিডি যেহেতু মাসের শেষের তারিখের হয়, তাই এইটা যেহেতু আমাদের মার্চ মাস, তাহলে মার্চ মাস শেষ হয় কয় তারিখে, 31 তারিখে, তাহলে লিখলাম মার্চের 31। ঠিক আছে, মার্চের 31 ব্যালেন্স সিডি লিখে আমরা ছোট পাশে 75,000টা লিখলাম। কেন আমরা এই পাশে লিখলাম না, কারণ এটা হচ্ছে বড় পাশ আর সিডি সবসময় ছোট পাশে হয়, তাহলে আমরা সিডি লিখলাম কোন পাশে, এই যে এই পাশে। ঠিক আছে, ক্রেডিট পাশ যেহেতু ছোট ছিল তাই আমরা ক্রেডিট পাশে লিখেছি, তাহলে 75,000 লিখলাম। এইবার দেখো এইগুলো যোগ করলেও কিন্তু তোমার সেম 1,25,000 টাকাই হবে। এরপরে আমরা লিখে 1,25,000 টাকা লিখে দিছি, এই যে 1,25,000, 1,25,000, কারণ আমাদের ডেবিট আর ক্রেডিট কার্ড সবসময় সমান হবে। তাহলে আমরা কি করে দিলাম, জেড টেনে দিলাম। জেড টেনে দেওয়ার পরে এই যে এইটা আর এইটার কি কিন্তু তোমার সমান হইতে হবে। ঠিক আছে, তাহলে সিরিয়ালটা তোমরা ব্রেক করবা না, 1,25,000, 1,25,000 বরাবর কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর জেডটাও সুন্দর করে দিবা। আর ব্যালেন্স সিডি কিন্তু আবার এই নিচে লিখো না, ব্যালেন্স সিডি এই যে আমরা জেড টানছি, ঠিক আছে, এই যে জেড টানছি, জেডের উপরে হবে ব্যালেন্স সিডি। অনেক স্টুডেন্ট কি করে এই এখানে লেখে বা নিচে লিখে দেয়, কিন্তু এটা কিন্তু হবে না, ব্যালেন্স সিডি তোমাকে এই জেড টানার উপরেই লিখতে হবে। এই যে যেমন আমি তোমাদেরকে কি করছি, 1,25,000 লেখার উপরে আমি একটু জায়গা রেখেছিলাম, জায়গা রেখে তারপরে কিন্তু আমি 1,25,000 লিখেছি, কারণ ব্যালেন্স সিডিটা উপরে লিখতে হবে, নিচে লেখা যাবে না। তাহলে এটা লেখা শেষ। এরপরে আমি ব্যালেন্স সিডি যে 75,000 টাকাটা পেয়েছি, সেই 75,000 টাকাটাই আমার কি যাবে, পরের মাসে ব্যালেন্স বিডি নামে যাবে। তাহলে পরের মাস হচ্ছে এপ্রিল মাস, লিখলাম এপ্রিল 1 ব্যালেন্স বিডি, সেম 75,000 টাকা কি আসবে, ব্যালেন্স বিডি নামে এখানে আসবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে খতিয়ান টি ছকের মাধ্যমে করতে হয়। এটা হচ্ছে টি ছকের নিয়ম ছিল, আমাদের মূল উদ্দেশ্য থাকবে টি ছকে ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করা। ঠিক আছে, তো প্রথমে আমরা বসাবো, দেন ব্যালেন্স সিডি নির্ণয় করব, সিডিটাই পরের মাসে বিডি চলে যাবে, তাহলেই শেষ আমার টি ছক। আচ্ছা, তো আজকে আমরা শুধুমাত্র নগদান হিসাব করেছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো কিছু হিসাব নির্ণয় করব এই টি ছকের মাধ্যমে, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।